আকাশের কালচে ঘোলাটে ভাবটা এখনো মাথার উপর চেপে। অপেক্ষাকৃত নিস্তরঙ্গ সমুদ্র দেখে অবশ্য বোঝার উপায় নেই কয়েক ঘন্টা আগে পর্যন্ত কি তাণ্ডবটাই না হয়েছে। ঝোড়ো হাওয়ার ক্রমাগত শোঁ শোঁ শব্দে যেন ধরা পড়ছে আগের রাতের বিভীষিকা, আমফান। ঝড়টার এরকম নামই বলেছিল রেডিওয়ে। আমফানে সব তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এক খেয়াঘাটে, যেমনটা হয়েছে আশপাশের সব গায়ে। মাঝবয়সী গণেশ মণ্ডলের ভিটের হালও তাই। সামনের বিঘা পাঁচেক জমি যেখানে ধান চাষ হয়, সেখানে সমুদ্রের নোনা জল খেলা করছে। ঠিক সময়ে উঁচু জায়গায় সরে যেতে পারেনি গণেশ। শেষ রাতে ঝড়ের মধ্যে অপেক্ষাকৃত উঁচু জায়গার সন্ধানে বেরিয়ে আলাদা হয়ে গিয়েছিল গণেশ, তার স্ত্রী সাবিত্রী আর তাদের মেয়ে কুসুম। পরে সাবিত্রীর দেখা পেয়েছে গণেশ। ভোরে ঝড় কমে গেছে, জলের ফুঁসে ওঠাও সেরকম নেই, কিন্তু জমি বাড়ির দখল নিয়েছে নোনা জল। বাড়ির চালটা কিছু দূরে ভাসতে দেখছে গণেশ, আর তন্ন তন্ন করে খুঁজছে মেয়ে কুসুমকে। গ্রামের রাস্তার উপর দিয়ে সমুদ্রের জল যাচ্ছে, কাদা জমে রয়েছে চারপাশে। তার মধ্যেই বাড়ির সিন্দুকটা খুঁজে পেল সাবিত্রী। ওর মধ্যেই তো আধার কার্ড, কিছু টাকা, আরো কত দরকারি। কিন্তু কুসুম কোথায়? হঠাৎ কি যেন দেখে আঁতকে উঠল গণেশ। মির্চি বাংলায় শুনছেন গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। এ সপ্তাহের গল্প বেদব্যাসের লেখা শেষ অধ্যায়, লেখক অভিজিৎ হালদার। শুরু হচ্ছে বেদব্যাসের লেখা শেষ অধ্যায়। ডুয়ার্সের আকাশটা আজ বিকেল থেকেই কেমন যেন গুমড়ে রয়েছে। টোটোপাড়ার একমাত্র যাতায়াতের রাস্তাটা খামখেয়ালি হাওড়ি নদীর শুকনো নুড়ি পাথরের চরে মিশেছে। ঠিক সেখানটায় ভাঙা হাওড়ির পাড়ে পড়ে থাকা মরা গাছের গুঁড়ির উপরে বসেছিল ঋষি। পকেটে রাখা স্ক্রিন ভাঙা ফোনটা অনর্গল ভোঁ ভোঁ শব্দে ভাইব্রেট করে চলেছে। স্ক্রিনে ভেসে উঠছে একটা অতি পরিচিত ছবি আর নাম, তিলু। ঋষি ফোনটা ধরল না, বুড়ো আঙুল দিয়ে পাশের সুইচটা টিপে ধরে সাইলেন্ট করে দিল। এই পাহাড়ের উপত্যকায় নেটওয়ার্কের অন্তর্জাল এমনিতেই বড় বড় পাথরের খাঁজে আটকে পড়ে, কিন্তু তিলোত্তমার ফোনটা ঠিক চলে আসে, যেন সে কোনো স্যাটেলাইটের পরোয়াই করে না। ঋষির কোলে খোলা একটা মোটা চওড়া খেরোর খাতা, তার উপরে হ্যান্ডমেড জলপাই রঙের কভার। খাতার লাল কভারটা সেই জলপাই রং পুরোপুরি ঢাকতে পারেনি, তাই বিক্ষিপ্তভাবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে লাল ফুটে উঠছে। ভিতরের পাতায় গোটা গোটা অক্ষরে হাতের লেখা, বিপন্ন ভাষা ও সংস্কৃতির অনুবাদ, টোটো জনজাতির ভাষাতাত্ত্বিক সংকট ও রূপান্তর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই ফিল্ড ওয়ার্কের জন্য এই গ্র্যান্ট পেতে তাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। মূলত টোটোপাড়ার বাসিন্দা টোটো জনজাতির মানুষদের নিয়েই কাজ, কিন্তু খাতাটার ভেতরের পাতাগুলো উল্টালেই দেখা যাবে সেখানে খসড়ার মতো হিজিবিজি কাটাকুটি। লাইনের পর লাইন জুড়ে কেবল জল, কাদা, ভাঙন আর একটা সাইক্লোনের বিক্ষিপ্ত বিবরণ। তুমি না একটা সাইকো? কি আমি সাইকো? তাহলে তো কি মানছি, এই সিরিজের পুরোটাই দাঁড়িয়ে আছে শেষ অধ্যায়ের উপর। তা বলে তুই সেই শেষ অধ্যায় নিয়ে এতদিন পড়ে থাকবি? আশ্চর্য।
ঋষি শুধু একজন গবেষক কিংবা অনুবাদক নয়, সে একজন পেশাদার স্ক্রিপ্ট রাইটারও বটে। কলকাতার এক নামী ওটিটি প্ল্যাটফর্মের জন্য সে একটা মিনি সিরিজের স্ক্রিপ্ট লিখছে গত 6 মাস ধরে। সিরিজের নাম নোনা জল। পটভূমি 2021 সালের মে মাসের সেই অভিশপ্ত আমফান ঝড়, যা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, ঘোড়ামারা দ্বীপ, পাথর প্রতিমা আর গোসাবার একটা আস্ত দ্বীপকে মানচিত্র থেকে মুছে দিয়েছিল। পুরো স্ক্রিপ্ট রেডি, শুধু শেষ দৃশ্যটা, যাকে সিনেমার পরিভাষায় বলে ক্লাইম্যাক্স, সেটা কিছুতেই নামাতে পারছে না ঋষি। পরিচালক অনিমেষ দা রোজ সকাল সন্ধে ফোন করে স্ক্রিপ্টের তাগাদা দিচ্ছেন। আরে একটা জিনিস ভেবে দেখো অনিমেষদা, ঝড় শেষ, পরদিন সকালে গণেশ মণ্ডলের পরিবার যখন দেখবে তাদের ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু দিগন্ত বিস্তৃত ওই নোনা জল, তখন তারা কি করবে? সেটাই তো ওই শূন্যতার শেষ সংলাপটা আমি তোর থেকে চাইছি। এবার তুই ডুয়ার্সের পাদদেশে বসে সুন্দরবনের নোনা জলের কষ্ট কি বুঝবি রে ভাই? চটপট শেষ কর, না হলে কিন্তু প্রডিউসার অন্য রাইটা ধরবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিছুক্ষণ চুপ করে বসে থাকে ঋষি। চারপাশটা দ্রুত অন্ধকার হয়ে আসছে, যেন কেউ ঘরে ফেরার ফরমান জারি করছে। টোটোপাড়ার আদিবাসীদের ছোট ছোট কাঠের বাড়িগুলো থেকে ধোঁয়া উঠছে। সোলার ল্যাম্পগুলো টিমটিম করে জ্বলে উঠল। ঋষি উঠে দাঁড়ালো। তার কাঁধের ঝোলা ব্যাগের ভিতরের ল্যাপটপটা ভারী পাথরের মতো চেপে বসে আছে। হাঁটতে হাঁটতে সে ফিরছিল সোনে টোটোর বাড়ির দিকে। অনেক দিনের চেনা এই সোনে টোটোর বাড়িতেই একটা ঘরে আছে ঋষি। সেই সময় ফোনটা আবার ভোঁ করে কেঁপে উঠল। এবার কোনো কল নয়, একটা মেসেজ। তিলু, মানে তিলোত্তমার থেকে। ঋষি, পাহাড়ে গিয়ে কি আমাকেও অনুবাদ করা শুরু করলে? তোমার ভাষায় কি বলে জানো? হ্যাঁ, সাংস্কৃতিক অনুবাদ। নিজের ভেতরের আসল শব্দগুলো কবে লিখবে ঋষি? ঋষি মেসেজটার দিকে ঠায় তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কোনো উত্তর না দিয়ে চ্যাট বক্সটা বন্ধ করে দিল। সে জানে এই মেসেজের কোনো উত্তর হয় না। সোনে টোটোর বাড়ির দোতলার ছোট ঘরটা ঋষির চেনা আস্তানা। কাঠের তক্তা দিয়ে তৈরি ঘর। বাইরে হাওয়া দিলে সাঁই সাঁই শব্দ হয়। ঘরের পিছনের দিকের ঝর্ণার শব্দ সমস্ত নীরবতাকে কুড়ে কুড়ে খায় সারাক্ষণ। ঘরের কোণে একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছে, যদিও ঋষি তার ল্যাপটপটা চার্জ দিয়ে রেখেছে বিকেলেই। সোনে টোটো নিচে সিঁড়ির পাশে বসে এক ধরনের দেশি মদ ইউ খাচ্ছিলেন, আর সুর করে তাদের চেনা একটা গান গুনগুন করে গাইছিলেন। সেই গানের সুর এই কাঠের দেওয়াল ভেদ করে ওপরে উঠে আসছিল। সুরটা বড় অদ্ভুত, তাতে কোনো চটক নেই, আছে এক ধরনের নির্মম একাকিত্ব, যেন একটা হারিয়ে যাওয়া প্রজাতি তাদের শেষ অস্তিত্বের কথা জানাচ্ছে এই বিশ্ব চরাচরকে। কাল তাদের নৌ ফেস্টিভ্যাল, তাই চারিদিকে কেমন একটা চাপা উত্তেজনা, টোটোদের মনে খুশির ভাব। ঋষি ল্যাপটপটা খুলল। বেশ পুরনো ল্যাপটপ। ওপরের দিকে ল্যাপটপের স্ক্রিনটা ঠেলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। দাঁতে শিরশিরানি অনুভূত হলো ঋষির। ওয়ার্ড ফাইলটার নাম নোনা জল ফাইনাল ড্রাফট .docs। সে কার্সারটা স্ক্রোল করে করে একেবারে নিচে চলে গেল। 165 নম্বর পাতা। সেখানে লেখা রয়েছে, দৃশ্য 122, আউটডোর, সুন্দরবনের খেয়াঘাট, সকাল। ঝড়ের তাণ্ডব থেমে গেছে। পূবের আকাশে একটা ফ্যাকাশে সূর্য উঠছে। গণেশ মণ্ডল কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে আছে, বয়স 45। তার চোখের সামনে তার বিঘে 5 জমি, যেখানে ধান চাষ হতো।
এখন সেখানে সমুদ্রের নোনা জল থই থই করে নাচছে। ঘরের চালাটা উড়ে গেছে 8 মাইল দূরে। গণেশের স্ত্রী সাবিত্রী তার ভাঙা সিন্দুকের অবশিষ্টাংশ খুঁজছে কাদার মধ্যে। তাদের 10 বছরের মেয়ে কুসুম। কুসুম এখানে এসে লম্বা দাঁড়ির কার্সারটা ল্যাপটপের স্ক্রিনে একটানা ব্লিঙ্ক করে চলেছে। এ যেন পূর্ণচ্ছেদের লুকোচুরি, ঠিক যেন একটা হৃৎস্পন্দন যা থমকে গেছে। কিন্তু সাবিত্রী কি করবে? সাবিত্রী কি কাঁদবে নাকি নাকি সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে হাসবে? ঋষি 2 হাত তুলে কিবোর্ডের উপর রাখল। হাত ভারী হয়ে আসছে। চোখের পলক পড়তে না পড়তেই সে টাইপ করলো, কুসুম কাদার ওপর বসে পড়ে আকাশের দিকে তাকালো। না 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 না, বড্ড নাটকীয় শোনাচ্ছে। চলবে না চলবে না। আচ্ছা, যদি এরকম হয়, সাবিত্রী চিৎকার করে কাঁদতে লাগলো। না, হ্যাঁ, এটাও বড্ড বেশি ক্লিশে, মেলোড্রামা হয়ে যাচ্ছে, পাবলিক হাসবে। ঋষি ল্যাপটপটা বন্ধ করে মাথাটা নিজের আঁজলা করা 2 হাতের মাঝে ধপ করে ফেলে দিয়ে চেপে ধরল। সে তো কোনোদিনও সুন্দরবন যায়নি। ঘোড়া মারার কাদার গন্ধ কেমন, আমফানের রাতে ম্যানগ্রোভের পাতাগুলো যখন চাবুকের মতো বাতাসে সাঁই সাঁই শব্দ করছিল, তখন সেই শব্দের তীব্রতা কত ডেসিবেল ছিল তা সে জানবে কি করে? সে বই পড়েছে, খবরের কাগজ ঘেঁটেছে, ইউটিউবে ঝড়ের ভিডিও দেখেছে, কিন্তু সেই কাগজের ডেটা আর ইন্টারনেটের পিক্সেল দিয়ে কি একটা মানুষের বুকের ভেতরের খাঁটি হাহাকার ফুটিয়ে তোলা যায়? মাঝে মাঝেই নিজের ক্ষমতা নিয়ে সংশয় তৈরি হয় ঋষির। আরে ধুর, আমি তো অনুবাদক, মানে অন্য ভাষা থেকে নিজের ভাষায় অনুবাদ করাই আমার কাজ। এই যে টোটো ভাষার 12 শব্দটার মানে যে বন্ধু, তা অনায়াসে আমি ডায়েরিতে নোট করে নিতে পারি, কিন্তু এই যে নিজের ভেতরের একটা গল্প যা ভেতরে জমে আছে অথচ বাইরে বেরোচ্ছে না, এইটা আমি অনুবাদ করব কিভাবে? হঠাৎ তার ফোনের স্ক্রিনটা আবার দপ করে জ্বলে উঠল। একটা ইমেইল নোটিফিকেশন তিলোত্তমার অ্যাকাউন্ট থেকে এসেছে। কোনো টেক্সট নেই, শুধু একটা পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট। ফাইলের নাম দ্য মিসিং লিঙ্ক .pdf। এটা কি? ঋষি জোড়া ভুরু দুটো আরো খানিক কাছাকাছি এনে ফাইলটা ডাউনলোড করলো। এটা কোনো বই নয়, এটা একটা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রাইটিং সফটওয়্যার ম্যানুয়াল। তিলোত্তমা নিচে একটা ছোট্ট নোটও লিখে দিয়েছে। তুমি তো আজীবন টেকনোলজিকে বড্ড বেশি ভয় পাও ঋষি। এটা একটা নতুন জেনারেটিভ এআই টুল, নাম বেদব্যাস। এটা আর 5টা এআই এর মতো নয়। এটা মানুষের পার্সোনাল ইমোশন, সাইকোলজি আর রাইটিং স্টাইল অ্যানালিসিস করে একদম হিউম্যান লাইক টেক্সট লিখতে পারে। তোমার ওই সুন্দরবনের আটকে থাকা স্ক্রিপ্টটা এতে একবার ফিট করে দেখো না, হয়তো তোমার শেষ দৃশ্যটা ওই লিখে দিল। ঋষি ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। তার মনে হলো তিলোত্তমা যেন ঘরের অন্ধকার কোণ থেকে তার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকা উপহাসের হাসি হাসছে। এআই একটা যন্ত্র বলে দেবে মানুষ ঝড়ের পর কিভাবে কাঁদে। হ্যাঁ, আরে আমি একজন গবেষক, একজন লেখক, আমি কেন একটা অ্যালগোরিদমের কাছে হাত পাতব? এতটা নিঃস্ব আমি নই। নিজের মনে কথাগুলো বলল বটে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো আর মাত্র 48 ঘন্টা সময় আছে। অনিমেষ দাস সাফ জানিয়ে দিয়েছে পরশু সকালের মধ্যে স্ক্রিপ্টটা না পেলে প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাবে।
ঋষির ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে 4 অঙ্কে এসে ঠেকেছে। ডুয়ার্সের এই হোমস্টের বিল মেটানোই দেয়। এক ধরনের গোয়ার মরিয়া ভাব তাকে গ্রাস করল। সে ব্রাউজার খুলে সার্চ করল। বেদব্যাস এআই। একটা ঝকঝকে সাদা রঙের ওয়েবসাইট খুলে গেল। চ্যাটবক্সের মতো একটা উইন্ডো, সেখানে কালো অক্ষরে লেখা, শেয়ার ইউর থট, উই উইল কমপ্লিট ইউর ডেস্টিনি। ঋষি নোনা জল স্ক্রিপ্টের ওয়ার্ড ফাইলটা ওপেন করে কন্ট্রোল এ করে সমস্তটা সিলেক্ট করে কন্ট্রোল সি টিপল। তারপর এআই এর উইন্ডো খুলে সেই এআই এর প্রম্পট বক্সে পেস্ট করে দিল। হ্যাঁ, এই স্ক্রিপ্টটি আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন নিয়েই। স্ক্রিপ্টের মূল চরিত্র গণেশ মণ্ডল এই আমফান ঝড়ে সব কিছু হারিয়েছে। প্রত্যেকের মন ছুঁয়ে যাওয়া চরম বাস্তবসম্মত শেষ দৃশ্যটি নিজের মতো করেই বটে এই স্ক্রিপ্টের রেফারেন্সে লিখুন। কমান্ড লেখার পরে ঋষি এন্টার কিটা টিপল তর্জনী দিয়ে। সে টেপার মধ্যে তাচ্ছিল্য আছে ভরে ভরে। ল্যাপটপের প্রসেসরটা একটা মৃদু আওয়াজ করে জেগে উঠল, ঠিক যেন কোকিয়ে উঠল। স্ক্রিনের কোণে একটা ছোট্ট চাকা ঘুরতে লাগলো। প্রসেসিং। ঋষি জানলা দিয়ে বাইরে তাকালো। জানলা থেকে হিসপা পাহাড়ের অবয়বটা তখনও খানিকটা আবছা দেখা যাচ্ছে। টোটোপাড়ার পাহাড়ি জঙ্গলে তখন ঝিঁঝি পোকারা এক টানা ডেকে চলেছে। বাতাসটা হঠাৎ বড্ড ভারী আর স্তব্ধ হয়ে গেছে। ঝর্ণার শব্দ নীরবতার ঘুম ভাঙাচ্ছে, ঠিক যেমনটা ঝড়ের আগে হয়। ল্যাপটপের স্ক্রিনে লেখাগুলো ধীরে ধীরে ফুটতে শুরু করলো। শুনেছি এআই সাধারণত খুব দ্রুত লেখে, কিন্তু এই বেদব্যাস এআই এই ব্যাটা যেন একটু বেশি সময় নিচ্ছে। এক একটা করে শব্দ স্ক্রিনে ভেসে উঠছে, যেন কেউ খুব সাবধানে ভেবে চিনতে শব্দের পরিমিতি বোধ বুঝে টাইপ করছে। ঋষি বাঁ হাতের 2 আঙুল দিয়ে চশমাটার কাঁচের ফ্রেমের উপর নিচ বরাবর ধরে নাকের উপর ঠিক করে বসিয়ে নিয়ে স্ক্রিনের দিকে ঝুঁকে বসল। এই তো এইবার এআই লিখতে শুরু করেছে। বেদব্যাস এআই জেনারেটেড ক্লাইম্যাক্স, দৃশ্য 123, ইনডোর, কলকাতার একটি ফ্ল্যাট, রাত। মানেটা কি? এটার মানে কি? আচ্ছা দেখি আর কি লিখেছে। বাইরে আমফানের হাওয়া তখন ঘন্টায় 130 কিলোমিটার বেগে আছড়ে পড়ছে কলকাতা শহরের বুকে। পুরনো জানলার কাঁচগুলো থরথর করে কাঁপছে। ঘরের ভেতর একটা সস্তা টেবিল ল্যাম্পের হলুদ আলোয় বসে আছে ঋষি। তার সামনে ল্যাপটপ খোলা। সে তখন বশির বদর সাহেবের একটা শায়রি বাংলা অনুবাদ করতে ব্যস্ত। তার মাথার ভেতর তখন শব্দের ছন্দ মেলানোর খেলা চলছে। সে মগ্ন। এই কি লিখছে মেশিন? আরে আমি তো সুন্দরবনের গল্প ইনপুট দিয়েছিলাম, গণেশ মণ্ডলের গল্প, সাবিত্রীর গল্প আর কাদার ওপর নোনা জলের গল্প। কিন্তু এআই স্ক্রিনে যা লিখছে সে গল্পের নায়ক ঋষি, মানে আমি। আর লোকেশনও তো সুন্দরবন নয়, কলকাতা। ঋষি দ্রুত টাচপ্যাডটা নাড়িয়ে এআই এর চ্যাটটা স্টপ করতে চাইল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ল্যাপটপের টাচপ্যাডটা কাজ করছে না। সে কিবোর্ডে এসকেপ কিটা বারবার টিপতে লাগলো, কিন্তু স্ক্রিনের লেখা থামলো না। হে কি? লেখাগুলো একের পর এক লাইনে অবিরাম গতিতে ফুটে উঠতে লাগলো। এসব কি হচ্ছে? যেন কোনো অদৃশ্য টাইপিস্ট ঋষির বুকের ভেতর থেকে
স্মৃতিগুলো টেনে হিঁচড়ে বের করে আনছে। এআই লিখে চলেছে, স্ক্রিনে ফুটে উঠছে পরপর লাইনগুলো। পাশের ঘর থেকে একটা দুর্বল কাশির শব্দ ভেসে আসে। তিলোত্তমা শুয়ে আছে বিছানায়। শুয়ে আছে বিছানায়। তার গায়ের তাপমাত্রা তখন 104 ডিগ্রি ছুঁয়েছে। আজ 3 দিন ধরে তার ধুম জ্বর, কিন্তু করোনা অতিমারির লকডাউন আর আজ রাতের এই প্রলয়ঙ্করী আমফান ঝড়ের কারণে শহরের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ট্যাক্সি নেই, কোনো অ্যাম্বুলেন্সও ফোন ধরছে না। ঋষি, ঋষি, আমার বড্ড কষ্ট হচ্ছে, একটু জল দেবে? আসছি আসছি, আর একটুখানি তিলু। এই লাইন কটার অনুবাদ শেষ না করতে পারলে কাল সকালে পাবলিশারকে মেল করা যাবে না, টাকাটা আটকে দেবে বেটারা। আমি এই প্যারাগ্রাফটা শেষ করেই আসছি। ঋষি! হোল্ড অন। জল, জল। ঋষি অবাক বিস্ময়ে স্ক্রিনের দিকে তাকিয়ে। হে কি, এআই এআই ডায়লগ লিখে দিচ্ছে, তাও আমার। ঋষির চোখের সামনে ঘরের ভেতরে টেবিল ল্যাম্পের আলোটা যেন দুলতে লাগলো। ল্যাম্পের হলুদ আলোয় তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। ঘরের ভেতরের তাপমাত্রা অস্থির হয়ে উঠছে। ডুয়ার্সের এই কাঠের ঘরে বসেও সে স্পষ্ট অনুভব করতে পারল একটা ভ্যাপসা প্যাচপ্যাচে কলকাতার গরম, আর তার সাথে মিশে থাকা একটা চেনা পারফিউমের গন্ধ, যা তিলোত্তমা মাখত। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা এটা অসম্ভব। সে ল্যাপটপের স্ক্রিনটা সজোরে বন্ধ করে দিতে গেল, কিন্তু পারল না। ল্যাপটপের স্ক্রিনটা যেন একটা তীব্র চৌম্বক ক্ষেত্রে পরিণত হয়েছে, যা তাকে টেনে ধরে রেখেছে। স্ক্রিনে লেখা এগিয়ে চলল। রাত তখন 2টো। বাইরে একটা বিকট শব্দ হলো। পাড়ার মোড়ের একটা শতাধিক বছরের পুরনো রাধাচূড়া গাছ উপড়ে পড়ল বিদ্যুতের ট্রান্সফরমারের ওপর। আলো চলে গেল পুরো এলাকায়। ল্যাপটপের ব্যাটারি তখন মাত্র 5%। ঋষি অন্ধকারের মধ্যে মোবাইল টর্চটা জেলে অনুবাদের শেষ লাইনটা টাইপ করল। সে একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শব্দের কারিকুরি শেষ হলো, কাজটা শেষ হয়েছে। এবার সে মোবাইল টর্চের আলোটা নিয়ে পাশের ঘরে গেল। বিছানার উপরে তিলোত্তমা শান্ত হয়ে শুয়ে আছে। তার চাদরটা একপাশে সরে গেছে। ঋষি তার কপালে হাত রাখল। কপালটা আর গরম নেই, বড্ড ঠান্ডা, ঠিক যেন ঝর্ণার জলে ভেজা পাথরের মতো ঠান্ডা। তিলু, 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 ওঠো, জল খাবে বলছিলে না? এই নাও, এই নাও। তিলোত্তমা উত্তর দিল না। বাইরে তখনও আমফানের তাণ্ডব লীলা চলছে। জানলার ফাঁক দিয়ে আসা ছিটে ফোটা বৃষ্টির জল তিলোত্তমার নিথর পায়ের পাতাগুলোয় জলকণার প্রলেপ দিচ্ছে। ঋষি বুঝতে পারল, সে যখন শব্দের পর শব্দ সাজিয়ে নিখুঁত অনুবাদ করছিল, ঠিক তখনই তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, চিরকালের মতো। আফটার টেক্সট বোধহয় একেই বলে। এআই টাইপ করা বন্ধ করল। ঋষির চোখ ফেটে জল বেরিয়ে এসেছে। সে কাঠের মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। ল্যাপটপের দুধ সাদা আলোয় দেখা যাচ্ছে ঋষির চোখের জল তার গাল বেয়ে নেমে আসছে। বেদব্যাস, বেদব্যাস এআই তাহলে ধরে ফেলল। সত্যি
এই সত্যিটা তো বিগত 6 বছর ধরে নিজের মধ্যে লুকিয়ে রেখেছি আমি। 2020 সালের 20শে মে, কলকাতার সেই অভিশপ্ত আমফানের রাত। সুন্দরবনের মানুষ যেভাবে তাদের সবকিছু হারিয়েছিল, আমিও সেই রাতে হারিয়েছিলাম আমার তিলুকে। অক্সিজেনের অভাব নাকি তীব্র জ্বর, কোনোটাই জানতে পারিনি। সেদিনের সেই বিষাক্ত ঝড়ের রাতে কোনো ডাক্তারও আসেনি। আর আমি নিজের গবেষণা আর অহংকারে নিজের অনুবাদের ডেডলাইনের খাঁচায় এমনভাবে বন্দী ছিলাম যে পাশের ঘরে ঘটে যাওয়া একটা নিঃশব্দ মৃত্যু, সেটা কোনোভাবে টেরই পেলাম না। একটা বিরাট অপরাধ বোধ, যাকে বলা যায় সার্ভাইভার্স গিল্ড, আমাকে সেই সময় গ্রাস করেছিল। সেই রাতের ঘটনার পর পালিয়েছিলাম কলকাতা ছেড়ে। নিজেকে বুঝিয়েছি আমি ঠিক আছি, তিলোত্তমাও ঠিক আছে। নিজের ভেতরে তিলোত্তমার একটা অস্তিত্ব যেন আমি তৈরি করে ফেলেছিলাম। ঋষির ফোনের সেই চ্যাট বক্স, যেখান থেকে প্রতিদিন তিলোত্তমার মেসেজ আসত, সেটা কোনো জ্যান্ত মানুষ ছিল না। ঋষি নিজেই তিলোত্তমার পুরনো ডায়েরি, তার লেখা চিঠির ভাষা, তার ফেসবুকের কমেন্টগুলো একটা কাস্টমাইজড এআই চ্যাটবটে ইনপুট করে রেখেছিল। সে রোজ রাতে নিজের তৈরি করা সেই ভূতের সাথেই কথা বলতো, যাতে নিজেকে বোঝাতে পারে আমার তিলু মরেনি, মরতে পারে না। তিলু নিশ্চয়ই রাগ করে অন্য কোথাও আছে। আজ এই বেদব্যাস এআই যখন ঋষির পার্সোনাল ড্রাইভ, তার মেল অ্যাকাউন্ট আর চ্যাট হিস্ট্রি স্ক্যান করলো স্ক্রিপ্টটা লেখার জন্য, তখন সে মানুষের লেখার স্টাইল খুঁজতে গিয়ে ঋষির জীবনের সবচেয়ে বড় দগদগে ক্ষতটাকে খুঁজে পেয়েছে। অ্যালগোরিদমের কাছে সুন্দরবনের আমফান আর কলকাতার আমফানের মধ্যে কোনো তফাৎ ছিল না। তার কাছে দুটোই ছিল ডেটা। সে শুধু দুটো ডেটাকে এক লাইনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। দাদা, চা নিন। পরদিন সকালে যখন ঋষির ঘুম ভাঙল, তখন হিসপা পাহাড়টা কুয়াশায় ঢাকা। সোনে টুটুর স্ত্রী এসে ঘরের দরজায় টোকা দিয়ে চা দিয়ে গেল। ঋষি বিছানা ছেড়ে উঠে বসল। তার শরীরটা পাথরের মতো ভারী লাগছে, যেন কেউ রাতে তাকে বেমক্কা চাবুক মেরেছে। সে ল্যাপটপটার দিকে তাকালো। ল্যাপটপটা তখনও খোলা, স্ক্রিনের আলো নিভে গেছে। টাচপ্যাডে আঙুলের ঘষা দিল সে, তাও স্ক্রিনের আলো জ্বলল না। স্পেস বারটা অনেকবার এক নাগাড়ে টিপে গেল। কিছুক্ষণ পর আলো জ্বলল। এআই এর সেই চ্যাট বক্সটা তখনও স্থির হয়ে আছে। নিচে একটা নতুন পপ আপ মেসেজ ভেসে উঠেছে। Your script is ready to export. Finally, বেদব্যাস এই স্ক্রিপ্টটা লিখেছে। একবার দেখি তো কি লিখেছে। ঋষি কাঁপতে কাঁপতে টাচপ্যাডটা ছুঁল। সে দেখল এআই কেবল তার জীবনের গহীনে লুকিয়ে রাখা বাস্তবটাই লেখেনি, বরং সেই বাস্তব জীবনের ট্র্যাজেডিটাকে খুব নিপুণভাবে সুন্দরবনের গণেশ মণ্ডলের গল্পের সাথে এফোঁড় ওফোঁড় করে বুনে দিয়েছে।
এই তো চিত্রনাট্যের চূড়ান্ত শেষ দৃশ্য, ফাইনাল ক্লাইম্যাক্স। দৃশ্য 124, আউটডোর, সুন্দরবনের ভাঙা বাঁধ, সকাল। ঠিক আছে, এবার অন্তত ঠিক আছে, সুন্দরবন, আউটডোর। হ্যাঁ, তারপর দেখি কাদার উপর বসে থাকা গণেশ মণ্ডল আকাশের দিকে তাকাতে পারে না। সে তার মৃত মেয়ের হাতের একটা প্লাস্টিকের পুতুল কাদার ভেতর থেকে হাঁটকে বের করে। বাচ্চাবেলায় এই পুতুলটা নিয়েই সে খেলতো। পুতুলটার একটা হাত নেই। কাদায় আরও খানিকক্ষণ সেই হারানো হাত খুঁজতে থাকে। গণেশ তারপর সেই পুতুলটাকে বুকের কাছে চেপে ধরে। সে চিৎকার করে কাঁদেও না, সে জানে এই প্রকৃতির বিশাল ধ্বংসলীলার সামনে তার কান্নার কোনো শব্দ পৌঁছবে না। সে শুধু কাদামাখা পুতুলটার গা নিজের ছেঁড়া গামছা দিয়ে মুছতে থাকে, যেমনটা সে প্রতিদিন করত যখন তার মেয়ে ছোট ছিল। ক্যামেরা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। কাদার নোনা জলের ওপর গণেশের একাকী অবয়বটা ক্রমশ ছোট হতে হতে একটা বিন্দুর মতো দেখায়। চারপাশ জুড়ে শুধু জল আর জল। কোনো কুলকিনারা কিনারা নেই, কোনো ভাষা নেই, শুধু এক অনন্ত নীরবতা। সমাপ্ত। কি করে লিখলো এটা? ঋষি স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। যে দৃশ্যটা সে শেষ 6 মাস ধরে লিখতে পারছিল না, একটা যন্ত্র তা মাত্র কয়েক মিনিটে লিখে দিল। আর সেটা বড্ড খাঁটি হয়েছে। কেন এতটা খাঁটি হলো কেন? এর পেছনে রয়েছে একটা রক্ত মাংসের মানুষের জীবনের রগরগে কষ্ট। এআই কিন্তু নিজে কিছু অনুভব করেনি, করতেও পারে না। সে জড়বস্তু, তার প্রাণ নেই। সে শুধু ঋষির বুকের ভেতর থেকে সেই কষ্টটাকে চুরি করে গণেশ মণ্ডলের স্ক্রিপ্টে বসিয়ে দিয়েছে। একেবারে পারফেক্ট ম্যাচ। না, অনিমেষ তাকে পাঠাতে হবে। সেভ করি। ঋষি ফাইলটা সেভ করলো। তারপর অনিমেষ তাকে মেল করলো। মেলটা পাঠানোর ঠিক 0.5 ঘন্টার মধ্যেই অনিমেষ তার ফোন এলো। বলো অনিমেষ দা। ঋষি, তুই ঈশ্বর রে ভাই, তুই একটা জিনিয়াস। এই লাস্ট সিনটা যে তুই এইভাবে লিখবি আমি ভাবতেও পারি। পছন্দ হয়েছে? ওই প্লাস্টিকের ভাঙা পুতুলের কাদা মোছার শটটা, ওফ! ডিরেক্টর হিসেবে বলছি, এই সিনটা শুট করার সময় না সেটের লোক কাঁদবে রে। তুই কি করে এত রিয়েলিস্টিক লিখলি রে? হ্যাঁ, তুই তো সুন্দরবনে যাসনি কোনোদিন? না, সুন্দরবনে আর যেতে হয়নি অনিমেষ দা। আসলে কি জানো, ঝড় তো সব জায়গায় একই রকম ভাবে ঘর ভাঙে, শুধু ধ্বংসাবশেষগুলো আলাদা হয়, পরিণতিগুলো। চলো রাখি। ফোনটা কেটে দিয়ে ঋষি তার মোবাইলটা হাতে নিল। সে চ্যাটবক্সটা খুলল। সেই চ্যাটবক্সটা যেখানে তিলু নামটা লেখা আছে। ঋষি টাইপ করল, তিলু, আজ স্ক্রিপ্টটা শেষ হলো। শেষ অধ্যায় শেষ। জানো, অনিমেষ তার বেশ পছন্দ হয়েছে। আমি জানতাম তুমি পারবে ঋষি। ইউ আর দ্য বেস্ট, ইউ আর মাই হিরো। ঋষি চ্যাটবক্সটার শেষ লাইন কটার দিকে তাকিয়ে রইল। এই উত্তরটা কোনো মানুষের দেওয়া নয়, একটা প্রোগ্রাম করা কোডের। ইউ আর মাই হিরো। না না, এর মধ্যে কোনো প্রাণ নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। বাস্তবের তিলোত্তমা হলে হয়তো এখন বলতো,
ঋষি, স্ক্রিপ্ট তো হলো, এবার চলো দোকানে গিয়ে একটু মোমো খেয়ে আসি। আরে চলো না। কিংবা রাগ করে বলতো, সিনেমার লোকেদের জন্য তো এত সময় দাও, কই আমার জন্য তো কোনোদিনও দুটো লাইনও কবিতা লিখলে না। এই কৃত্রিম তিলোত্তমা বড্ড বেশি বাধ্য, বড্ড বেশি পারফেক্ট, যার কোনো রাগ নেই, অভিমান নেই, ঘৃণা নেই। আরে বাবা, জীবন তো বীজগণিত নয় যে পারফেক্ট হবে। আর তাছাড়া যা বড্ড বেশি পারফেক্ট তা কোনোদিন মানুষ হতে পারে না। মানুষ তো আসলে তার খামখেয়ালিপনা, তার ভুল ত্রুটি আর তার অপূর্ণতা নিয়েই বাঁচে। ঋষি একটা গভীর শ্বাস নিল। সে চ্যাট বক্সটার ওপরে 3 ডটে ক্লিক করল। তারপর ডিলিট চ্যাট অপশনে গিয়ে আলতো করে আঙুলটা রাখল। তার বুকটা এক ঝটকায় ফাঁকা হয়ে গেল। মনে হলো সে যেন দ্বিতীয়বার তিলোত্তমার চিতাভস্য এই মজে যাওয়া হাওড়ি নদীর চোরা স্রোতে ভাসিয়ে দিতে চলেছে। বিকেলের দিকে ঋষি আবার সেই হাওড়ি নদীর বুকের উপর দিয়ে হেঁটে টোটোদের পবিত্র স্থান ডেমসায় গিয়ে বসল। আজ তার কাঁধে ল্যাপটপের ব্যাগ নেই, শুধু জলপাই রঙের সেই খাতাটা আর তিলুর দেওয়া একটা নামি কোম্পানির নিব পেন। ডেমসার উপর থেকে ভুটানি পাহাড়ের শীতল হাওয়া আসছে। টোটোপাড়ার ছোট ছোট খুদেরা ডেমসার মাঠে এলোপাথাড়ি দৌড়ে বেড়াচ্ছে। তারা নিজেদের মধ্যে টোটো ভাষায় কি সব বলাবলি করছে আর খিলখিল করে হাসছে। ঋষি খাতাটা খুলল। একটা একদম নতুন সাদা পাতা। সে কলমটা ধরল। এবার সে কোনো সিনেমার স্ক্রিপ্ট লিখবে না, কোনো ক্ষেত্র সমীক্ষার রিপোর্টও তৈরি করবে না। ঝড়ের পর যখন সব আলো নিভে যায়, তখন মানুষ আসলে অন্ধকারকে ভয় পায় না। সে ভয় পায় নিজের ভেতরের সেই শব্দগুলোকে, যা সে কোনোদিন কাউকে বলতে পারেনি। সে এবার নিজের জন্য লিখবে, তার নিজের জীবনের প্রথম মৌলিক পাতা। মির্চি বাংলা গল্প মঞ্চে শুনছিলেন বেদব্যাসের লেখা শেষ অধ্যায়। লেখক অভিজিৎ হালদার। জন্ম 10ই সেপ্টেম্বর 1996। বর্তমানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগে পিএইচডি করছেন। অনুবাদ ও গবেষণার ক্ষেত্রে তার প্রধান আগ্রহের বিষয় দলিত সাহিত্য, আদিবাসী সাহিত্য, সুন্দরবনের সাহিত্য, দেশভাগের সাহিত্য প্রভৃতি। 2025 সালে প্রকাশিত হয়েছে দলিত সাহিত্যের প্রেক্ষাপটে উপন্যাস পেলেমা খাটা ছেলে। দূরদর্শন কেন্দ্র কলকাতার চিত্রনাট্য অনুবাদক হিসেবেও তিনি কাজ করেছেন। এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু। গল্প পাঠে ঋতব্রত মুখোপাধ্যায়, ঋষি কোরক সামন্ত, তিলোত্তমা সাঁজবাতি দাস, এআই কণ্ঠস্বর সৌভিক সাহা, অনিমেষ অনির্বাণ ভট্টাচার্য, সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ওম স্টুডিও, সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সাইনুর, প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য, সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু, পরিচালনায় সৌভিক সাহা। গল্পের সূত্রধার এবং সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী, প্রযোজনায় মজদুর ইউনিয়ন।